সাগরের সাথে বাকি সবাই উচ্চস্বরে হেসে উঠল। কয়েকদিন পর আদিরা ক্লাসে একা বসে বসে পড়ছে। আজ একটা ক্লাস টেস্ট আছে তার। খাতায় যা লেখা সেগুলোই পড়ছে। পুরো ক্লাসে কেউ নেই। পড়তে পড়তে সামনের দিকে নজর গেলে দেখে টিচারের লেকচার টেবিলে মার্শাদ কনুয়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে চলছে বাঁকা হাসি আর চোখে রম্যতার ছাপ। আদিরা একটু অবাক হলো। আশেপাশে নজর বলিয়ে কাউকে দেখতে পেল না। মার্শাদ রম্য স্বরে বলল, কি খুঁজছো মনোহারিণী? আদিরা মার্শাদের সম্বোধনে চমকে গেল। মার্শাদ আদিরার দিকে এগিয়ে এসে আদিরার দিকে ঝুঁকে বলল, অবাক হচ্ছ? হতে পারো, তোমার তো স্বভাব এটা। আমি কিছু পরীক্ষা করতে এসেছি এখানে। আদিরা মার্শাদকে ঝুঁকে আসা দেখেই তৎক্ষণাৎ পেছলে মাথা সরিয়ে নিল। মার্শাদের দিকে জিজ্ঞেস নয়নে চাইল সে। মার্শাদ প্রতিউত্তরে চমৎকার হেসে বলল, সবাই আমার মন পড়তে পারে জানো। সবাই বলে আমি তোমাতে মন হারিয়েছি। আদৌ সত্যি কি সেটাই পরীক্ষা করতে এসেছি। আমি যদি সত্যি তোমাতে মন হারিয়ে বসি তবে আমার হারানো মন সুদে আসলে ফেরত চাই। বুঝতে পেরেছ? তখন কার্পণ্য করলে কিন্তু চলবে না। মার্শাদ ইশরাকের মন নিজের কাছে রাখার দায়ে তোমাকে হাজতেও যেতে হতে পারে মেয়ে। আদিরা হতবাক হয়ে বোকার মতো মার্শাদের দিকে তাকিয়ে আছে। তার মুখাবয়বের অভিব্যক্তি দেখে যে কেউ বলতে পারবে মার্শাদের বলা প্রতিটা শব্দ ও বাক্য তার মস্তিষ্কের উপর দিয়ে গেছে। তার যে কিছুই বোধগম্য হয়নি তা তার মুখশ্রীতে বেশ স্পষ্ট। মার্শাদ আদিরার থুতনিতে হাত দিয়ে ঠেলে মুখের অল্প বিস্তর ফাঁক জায়গাটা বন্ধ করে দিল। আদিরা আরো একটু দূরে সরে যায়। মার্শাদ হেসে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ক্লাসের পর মিনারের কাছে চলে আসবে। একটু যেন দেরি না হয়, নয়তো তুলে নিয়ে আসবো। তুমি আমাকে যতটুকু চেনো তাতে আমার কাজ সম্পর্কে তোমার ধারণা থাকার কথা। মার্শাদ শীষ বাজাতে বাজাতে পকেটে হাত গুজে চলেও গেছে, কিন্তু রেখে গেছে হতভম্ব আদিরাকে। আদিরা চোখ বড় বড় করে সম্মুখ পানে চেয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে ক্লাসে স্টুডেন্ট আসতে শুরু করেছে। মাহি ও রিন্তি আদিরাকে অন্যমনস্ক দেখে ওর দুই পাশে দুজনে বসে পড়ে। রিন্তি আদিরাকে বলে, দোস্ত পড়া কতটুকু শেষ করলি? কমপ্লিট তোর? প্রিপারেশন কেমন? আদিরার থেকে কোনো জবাব পেল না। বিপরীতে রিন্তি মাহির দিকে তাকিয়ে আদিরাকে দেখিয়ে ইশারা করে। মাহিও কিছু জানে না এ ব্যাপারে। আবার আদিরার হাতে ঠেলা দিলে আদিরার হুঁশ ফেরে। রিন্তি জিজ্ঞেস করে, কি রে, কোথায় হারিয়েছিস? তোর সাথে কথা বলছি আর তোরই কোনো ভাবান্তর নেই? আদিরা অপ্রস্তুত হয়। অপ্রতিভ কণ্ঠে বলে, কিছু না, এমনিতেই। তুই পড়তে থাক, আমার একটু মাহির সাথে কিছু জানা ছিল। আদিরা কোনো কথা ব্যয় না করে মাহির হাত ধরে বাইরে নিয়ে এলো। মাহি আদিরার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। আদিরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে বলল, দেখো মাহি, কিছু মনে করো না। তোমার দাভাই কেমন উদ্ভটভাবে কথা বলে। আমাকে কি বলে আমি বুঝে উঠতে পারি না। আর অপ্রাসঙ্গিক অনেক কিছু বলে যা কখনোই সম্ভব না। মাহি অবাক হয়। মাহি জানে তার দাভাই কারো সাথে অহেতুক অপ্রাসঙ্গিক কিছু বলে না। তার দাভাই কেমন তা তার জানা। মাহি সন্দিহান কণ্ঠে বলে, কি বলে দাভাই? আদিরা আবারও অপ্রস্তুত হয়। মার্শাদ যাওয়ার পর মার্শাদের বলা প্রতিটা কথা পুনরায় পর্যালোচনা করে তার এটাই বোধগম্য হয়েছে যে মার্শাদ কোনোভাবে তাকে পছন্দ করা শুরু করেছে। তাছাড়া বিগত এক মাসের বেশি সময় ধরে করা প্রতিটা কাজ ও ঘটনাও আদিরাকে ভাবতে বাধ্য করছে। এই তো 4 দিন আগে মার্শাদ সপ্তাহে অন্য 2 দিনের মতো সেদিনও রাতের বেলা আদিরাকে টিউশনের জন্য নিয়ে যেতে এসেছিল। আদিরার নম্বরে কল করে আসতে বলার পর আদিরা জানিয়েছিল যে সে 2 দিন রাতে আর 2 দিন দিনের বেলা পড়ায়। মার্শাদ এটা শুনে প্রচণ্ড রেগে অসন্তোষ প্রকাশ করেছিল। কেন তাকে না জানিয়ে এটা করা হলো, দিনের বেলা টিউশনের সময় নেওয়ার কি দরকার ছিল, এই সব বিভিন্ন কথা উচ্চস্বরে বলেছিল, যা শুনতে রুড লাগছিল। আদিরাকে নিজের দিকটা ব্যাখ্যা করার সুযোগটাই দেওয়া হয়নি সেদিন। রেগে মেগে মার্শাদ চলে গিয়েছিল। মাহি আদিরাকে আবারও অন্যমনস্ক দেখে আদিরার 2 কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলল, তোর কি হয়েছে বলতো? অনেকক্ষণ যাবৎ বেখেয়ালি রক্ষা করছি, আর দাভাই কি করেছে সেটাও বল।
আদিরা মলিন হেসে বলে। পরীক্ষার পর বলি স্যার চলে আসতেছে। মাহিও রাজি হয়। ওরা ক্লাসে গিয়ে পরীক্ষা শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে। পরীক্ষার পর আদিরা ও মাহি সাবিহা ও রিন্তিকে বলে একটু আলাদা কথা বলতে যায়। গোলাপি সাদা ফুল বোঝায় করই গাছটার নিচে মাহি ও আদিরা দাঁড়িয়ে আছে। আদিরা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, আমি গ্রামের সহজ সরল মেয়ে, কতটা যুদ্ধ করে গ্রাম থেকেই অচেনা শহরে এসছে আমি জানি। মা ঋণ করে আমার ভর্তির টাকাটা দিয়েছে। শহরে থাকার মতে জরুরি জিনিসপত্র ক্রয় করার পর হাতে টাকা ছিল না। বাবা তো চাইনি আমি আর লেখাপড়া করি। গ্রামের চেয়ারম্যানের কাছেও বাবার ঋণ আছে। বাবা আমাকে বিয়ে দিয়ে দিতে চাইছিল, কিন্তু মা ও শিক্ষকদের সহায়তায় আজ আমি এখানে। মায়ের স্বপ্ন আমি পূরণ করবই, কিন্তু এখানে এসে একের পর এক ঝামেলাতে জড়িয়ে যাচ্ছি। কারো কারো চোখে বিষে পরিণত হয়েছি। সেই সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়বে যদি তোমার ভাই নিজেকে না থামায়। মাহি বিভ্রান্ত হয়ে তাকিয়ে বলল, দাভাই কি করেছে? আদিরা হতাশ স্বরে বলে, তোমার দাভাই নাকি আমাতে নিজের মন হারিয়েছে। এটা কতটা যুক্তিবহ তুমিই বলো। সে তার প্রেমিককে ধোঁকা দিচ্ছে, আর তার প্রেমিকা ভাবছে আমি তোমার ভাইকে বশ করে নিয়েছি। কিন্তু আমি এসবের কিছুই করিনি, আর আমি এসবের ইচ্ছে নিয়েও আসিনি। মাহি জিজ্ঞাসু কণ্ঠে বলে, দাভাইয়ের গার্লফ্রেন্ড কে? আমার দাভাই তো কোনো রিলেশনে জড়ায়নি। আদিরা থমকালো, তারপর বলল, সামিরা আপু, সে তো তোমার দাদা ভাইয়ের প্রেমিকা। তুমি জানো না? মাহি বিদ্রুপাত্মক এক্সপ্রেশন দিয়ে বলে, কই, জানতাম না তো। তা তুই জানলি কি করে? দাভাই বলেছে বুঝি? আদিরা কনফিউজড হয়ে বলল, সবাই তো তাই জানে সামিরা আপু তোমার দাভাইয়ের প্রেমের সম্পর্ক আছে। মাহি হুট করেই হাসতে শুরু করে। পেটে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করেও ব্যর্থ সে। করই গাছটার গোড়ার কাছে বসে হাসি থামানোর চেষ্টায় আছে সে। আদিরা বোকার মতো তাকিয়ে আছে মাহির দিকে। হাসির কারণটাই তার বোধগম্য হচ্ছে না। ভাই বোন দুইটাকেই কেমন অদ্ভুত লাগে আদিরার কাছে। আদিরা মাহির কাছে গিয়ে কনফিউজড হয়ে বলে, হাসছো কেন? মাহি হাসতে হাসতেই থেমে থেমে বলে, তো হাসবো না? একটা কথা আছে জানো, চিলে কান নিয়ে গেছে শুনে তা পরীক্ষা না করেই চিলের পেছনে দৌড়ানোটা একটা অভ্যাস হয়ে গেছে মানুষের। মানুষ বিচার বিবেচনা না করে উড়ু কথায় এতটা গুরুত্ব দেয় যে নিজেদের টাইম ও এনার্জি অযথাই নষ্ট করে। আরে ভাই, নিজের কানে হাত দিয়ে তো দেখবে তোমার কান আছে নাকি গেছে। কান্নাকার কান গেছে, আর সেটার বার্তা বাতাসের সাথে ছড়িয়ে পড়েছে, আর তুমিও সেটাই সত্য মানতে শুরু করে দিয়েছ। আদিরা মুখ লটকিয়ে তাকিয়ে আছে। মাহি উঠে দাঁড়িয়ে বলে, আরে সামির আপু দাদাভাইয়ের উপর ক্রাস্ট। দাদাভাই ওকে পছন্দ করে না। সামির আপু এত বাড়াবাড়ি করে কারণ সামির আপু আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। দাভাইয়ের স্কুল লাইফ থেকেই সামির আপু যেন দাভাইয়ের পেছনে আঠার মতো লেগে আছে, কিন্তু দাভাই সামির আপুকে অতটা পাত্তা দিত না। সামির আপুর বিহেভিয়ারে সম্মান শব্দটা নেই দাদাভাইয়ের ভাষায়। এখন একই ভার্সিটিতে ভর্তি হয়ে সামির আপু নিজেকে দাভাইয়ের গার্লফ্রেন্ড বলে পরিচয় দিচ্ছে। দাভাই কিন্তু 1 বছর আগে সামির আপুর প্রচণ্ড রকম বাড়াবাড়িতে ভরা অডিটোরিয়ামের মধ্যে সামির আপুকে চট দিয়েছিল। চরের কথা শুনে আদিরা চোখ বড় বড় করে তাকালো। মাহি হাসতে হাসতে বলল, আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না, তবে আহনা বলেছিল সামির আপু নাকি ভার্সিটির সবার কাছে রটাচ্ছিল সে ভাইয়ের গার্লফ্রেন্ড, আর তারা কয়েকবার ডেটিং করেছে। ভাইয়া প্রচুর রেগে গেছিল এত বড় মিথ্যা শুনে। টিচাররা পর্যন্ত ভাইয়াকে ডেকে বলেছিল যে পার্সোনাল কথা মানে ডেটিং, এসব সবার সামনে ঢোল পিটিয়ে না বলতে। ভাইয়া টিচারদের কাছে প্রিয়, তাই তারা ডেকে বলেছিল। তারপরেই দাদা ভাইয়ের অ্যাকশন। সেসব পুরনো কথা। সামির আপু সেসব নিয়ে কনসার্স না, তাই সে একই কাজ বারবার করে। সামির আপু আব্বুর কাছে দাদা ভাইয়ের নামে নালিশও জানিয়েছিল, কিন্তু আব্বু তা পাত্তা দেয়নি। ভাইয়া তো আব্বুর নাগালের বাইরে। আদিরা শেষ কথাটা ধরে বলে, নাগালের বাইরে কেন? তাদের মাঝে কি ঝামেলা হয়েছে? মাহি হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলে, আপেলের মৃত্যুর পরোক্ষ কারণ বাবাকে ভাবে দাভাই, কিন্তু বাবা খোঁজখবর নিয়েই বিয়ে দিয়েছিল।
তবে আমার মায়ের তাড়াহুড়োতে খুব কম সময়ের মধ্যেই বিয়ে দিয়েছিল। কথাই আছে না, হারানো কিছু খুঁজে পাওয়া গেলেও যা স্বেচ্ছায় হারায় তা পাওয়া যায় না। যদি আপিলের শ্বশুরবাড়ির লোকজন নিজেরা কিছু না লুকাতো তবে বাবা সেখানেই আপিলিকে কখনোই বিয়ে দিত না। এতে বাবার দোষ না, তবে বাবার খামখেয়ালিপনা পরোক্ষভাবে দৃশ্যমান হয় ভাইয়ার নজরে। আদিরা মলিন হেসে বলল, তার ভাগ্যে এমনটাই লেখা ছিল, না হলে তো এরকম হতোই না। মাহি তাচ্ছিল্য হেসে ভাবলেশীনভাবে বলে, আমার মা যদি আপিলের বিয়ে নিয়ে এত তোড়জোড় না করতো তাহলে হয়তো এমনটা হতো না। আপিলের মাস্টার্সের শখ ছিল অনেক, মেধাবী স্টুডেন্ট ছিল তো। বাবা তো আপিলের জন্য কানাডাতে মাস্টার্সের অ্যাপ্লাইও করে দিতে চেয়েছিল, কিন্তু মায়ের অতিরিক্ত তাড়াহুড়োতে সেসব আর হয়নি। আদিরা মাহির হাত ধরে সান্ত্বনা দিয়ে বলে, মা তো মায়েদের চিন্তা থাকে মেয়ের বিয়ে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, তাই হয়তো তিনি বিয়ের কথা বলেছেন। মাহি আদিরার সরল কথা শুনে মুখে হাস দিয়ে হাসতে থাকে। আদিরা মাহির মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। মাহি তাচ্ছিল্যের সাথে বলে, হ্যাঁ, খুব চিন্তা হতো তার। আপিলের মাস্টার্সের খরচ, তারপর বিয়ের সময় খরচ, এসবের কারণে তো আমার জন্য ভান্ডার কম পড়ে যেত, আর তার লাক্সারিয়াস লাইফের জন্য কম পড়ে যেত। আসলে আমাকে তিনি যতটা ভালোবাসতেন, আপিলের বা দাদাভাইকে তার বিন্দু পরিমাণও ভালোবাসেন না। কি করবে বলো, নিজের সন্তান না তো তারা। আদিরা এত বড় সত্যটা জেনে হতভম্ব হয়ে যায়। আদিরার মুখশ্রীর অভিব্যক্তি দেখে মাহি আলতো হাসে, অতঃপর শান্ত কণ্ঠে বলে, আমাদের মা এক না হলেও আপিলের দাভাই ও আমার মধ্যে একে অপরের প্রতি ভালোবাসার কোনো পার্থক্য হয়নি। আচ্ছা, তোকে দাভাই পছন্দ করে এমন কিছু ডাইরেক্টলি বলেছে? যদি বলে থাকে তবে আমি অনেক অনেক খুশি। ফাইনালি দাভাই কাউকে নিজের মনে জায়গা দিয়েছে। আদিরা মাহির উচ্ছ্বাসিত মনোভাব দেখে বেশ হতাশ হলো। মাহিদের কাছে ব্যাপারটা যতটা সহজ ও সাবলীল, আদিরার কাছে তা ততটা কঠিন ও চ্যালেঞ্জিং। আদিরা মার্শাদের বলা কথা মতো মিনারের কাছে গেল। আদিরা ভেবেছিল যাবে না, কিন্তু মার্শাদের ভীতি প্রদর্শনমূলক কথার বিপরীতে কিছু বলতে সাহস পেল না। সেখানে যাওয়ার পর বোঝা যাবে। আদিরা মিনারের কাছে গেলে দেখতে পায় মার্শাদ ও তার বন্ধুরা হাসি তামাশা করে আড্ডা দিচ্ছে। আদিরা কি করবে বুঝতে পারছে না। মার্শাদের সাথে সুমি, মৌমি ও রাত্রিকে দেখে মনে সাহস পেল সে। না হলে 4-5 জন সিনিয়র ছেলেদের কাছে একা একটা জুনিয়র মেয়ে গিয়ে কথা বলাটা আদিরা নিজের কাছে দৃষ্টিকটু লাগছিল। আদিরা ওদের কাছে গেল। মৌমি উৎফুল্লিত কণ্ঠে বলল, আরে আদিরা যে, কেমন আছো? আদিরা বিনিময়ে মুচকি হেসে সেও কুশল বিনিময় করে। মার্শাদ ঠোঁট চোখা করে কুটিল মুখাবয়বে আদিরার দিকে দৃষ্টি স্থির করে রেখেছে। আহনাফ ও মৃদুলরা পাশ থেকে মার্শাদের কাঁধে হাত রেখে মার্শাদের দৃষ্টি অনুসরণ করে। রিহান ফিসফিসিয়ে বলল, বাবা, এই মেয়েটারে আবার ডাকছিস নাকি? সে এখানে কেন আসছে? আহনাফ বলল, হ্যাঁ, মার্শাদকে আসতে বলেছে। চুপ থাক, দেখি মার্শাদ কি বলে। মার্শাদ ওদের কথাবার্তা পাত্তা না দিয়ে ওদের থেকে সরে গিয়ে আদিরার সামনে যায়। তারপর পকেটে 2 হাত গুজে ঠোঁট কামড়ে আদিরাকে পর্যবেক্ষণ করতে থাকে। মেয়েটার ভীত ও মায়াময় মুখশ্রী অন্তকাল দেখতে ইচ্ছে করে। মার্শাদ মৌমিদের ইশারায় আদিরার থেকে সরে যেতে বলে। মার্শাদ ঘাড় কাত করে আদিরাকে বলে, I want to give you a mutual proposal and you have to accept it. আদিরা ভরকে যায়। আবার কিসের প্রপোজাল দেবে? তাছাড়া প্রেমের প্রপোজাল আদিরা অ্যাকসেপ্ট করতে অপারগ। মার্শাদ আদিরাকে ভরকে যেতে দেখে জোরালো হাসলো, অতঃপর রম্য স্বরে বলল,